স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয়েছে তাদের শিরোনামগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং একে একে সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকেও আমরা আমাদের আলোচনা টেবিলে সংযুক্ত করার চেষ্টা করি। আমাদের স্টুডিও আর অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদের তাদের মূল্যবান বিশ্লেষণগুলো জানান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেকগুলো বিষয় অফিয়ারে আপনার সঙ্গে কথা হচ্ছিল। আমরা চেষ্টা করব ঘন্টা দুয়েকের মধ্যে এগুলো নিয়ে যতটুকু পারা যায় আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ জানতে। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরও গুরুত্বপূর্ণ পরামর্শগুলো জানার চেষ্টা করব, বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। আমি শুরুটা করতে চাই এম এ আজিজ আপনাকে দিয়ে। আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক আলাপে একটু পরে আসব। আমরা আজকে আমির খসরু মাহমুদের একটা বক্তব্য, এটা শিরোনামে এসেছে এবং অনেকেই এটা কোট করেছেন। আমির খসরু মাহমুদ খুব চমৎকার করে বলেছেন যে আমি ক্ষমতাবান, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মানে রাজনৈতিক নীতিবাক্য হিসেবে এটা খুব চমৎকার একটা বাক্য বটে, কিন্তু বাস্তবতা আপনি আসলে কি দেখছেন? আমাদের রাজনৈতিক দলগুলো কতটা আসলে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলো? ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু পুরানো রাজনীতিবিদ। যদি ওনার এই কথা সত্যই হতো তাহলে রাজনীতিতে আমরা এত পিছালাম কেন? দেশের অনেক সূচকে এগিয়েছে। দেশে গণতন্ত্রের মুখ আমরা দেখতে পাই নাই। ৭১ সালে মুক্তিযুদ্ধ কিন্তু গণতন্ত্রের জন্য বৈষম্যহীন সমাজ, আইনের শাসন, সুশাসন, সেখানে তো আমরা ছিটে ফোঁটা দেখতে পাচ্ছি না। কিন্তু তাহলে আমি ক্ষমতাবান এই তথ্যটা যদি উনি বিশ্বাস করেন যে এটা সত্য না, তাহলে দেশটা আগালো না কেন? রাজনীতিটা এখনো গণতান্ত্রিক মূল্যবোধের জায়গায় গেল না কেন? রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করে না কেন? আপনি আসলে এই কেন কি উত্তরটা পেয়েছেন আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, আপনার অভিজ্ঞতা থেকে? আমি মনে করি এখন এই মুহূর্তে আমি তো মনে করি যে বাংলাদেশের মানুষ ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকটা মানুষের মনোজগৎ পরিবর্তন হয়েছে। অর্থাৎ যে সৎ আছে সে আমার ধারণার সুবিধা পায় নাই বলে সৎ আছে। প্রত্যেকটা লোক মানসিকভাবে করাপ্ট হয়ে গেছে বাংলাদেশের, এটা আমার ধারণা। মানসিকভাবে করাপশন কিন্তু খালি টাকা চুরি করলে করাপশন হয় না। করাপশন বলতে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে আমি বলবো। কোনো জাতীয় ইস্যুতে আমরা এক হতে পারি না। এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো, প্রথম কারণ হচ্ছে যে আমরা সব আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমি আমারটাই শুধু বুঝি, আমি ক্ষমতাবান। অর্থাৎ এই যে ধরেন ইলেকশনের প্রসেস, ইলেকশনে যারা নেতা হচ্ছে পার্টিগুলো তো চোর খুঁজছে যে মিনিমাম ভোলাতে চরের ভিতরে ইলেকশন করলে ১ কোটি, এর থেকে ঢাকা শহরে করলে অন্তত ৫০ থেকে ১০০ কোটি টাকা লাগে নির্বাচন করতে। তো একটা লোক যদি ২০ কোটি টাকা খরচ করে, মুদ্রাস্ফীতি সহ তাকে এই টাকা উঠাইতে হয় ২৫ কোটি টাকা। তারপরে নেক্সট আর একটা ইলেকশন করবে, তখন মুদ্রাস্ফীতি সহ তার ৩০ কোটি টাকা। তো তার মানে তো আমি এই ইলেকশন প্রসেসে একটা লোক, আপনি কি মনে হচ্ছে মানে আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের কথা যেটা বলছি তার ঠিক আগ দিয়ে এই সময়টাতে মাসখানেক বাকি, পুরাতন সময়ে যে টাকার খেলা পেশি শক্তি দেখতাম, এখন কি তেমনটা দেখা যাচ্ছে? কিছুটা কি ভালোর দিকে? না, কিছুই আমার চোখে পড়ে না। কারণ আমি তো দেখতে পাচ্ছি যে যাদের পয়সা নাই, এই যে একজন প্রার্থীর দিলেন, তিনি তো বাম রাজনীতি করেন, তিনি কমরেড, তার নিজের স্বর্ণ আছে ৫০ ভরি, তার স্ত্রীর আছে ৭১ ভরি। একটা পুরুষ বাংলাদেশের ৫০ ভরি স্বর্ণ কি করে? দেখাইছে আর কি শ্বশুর বাড়ি থেকে পাইছে। আমরা তো দেখি স্ত্রীর বেশি হলেও কথা শুনতে হয় যে স্বামীর এত কম, স্ত্রীর কেন এত বেশি? আমরা ইসলামী আন্দোলন আমাদের দেশে ধরেন পুরুষরা হয়তো একটা আংটি বড়জোর ব্যবহার করে বা সেই, এটা তো সেভিংস দেখানো হয়েছে, তার এইটা আছে। তো এগুলো অবাস্তব মনে হয় না? আপনার কাছে অবাস্তব মনে হয় না? আমার কাছে তো মনে হয় না। এটা অবশ্যই। একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে ছোট করে, তারপরে আমি নিশ্চয়ই আমাদের অনলাইনে থাকা অতিথিদের কাছে যাব। সেটা হচ্ছে যে আমরা আসলে হলফনামায় যে তথ্য, সেই তথ্য আসলে কি, এগুলো নিয়ে আমরা আগেও আলাপ করেছি। এগুলো অনেক কিছু হিসেবে মেলে না, অনেক প্রশ্ন ওঠে। কিন্তু যেই ন্যাক্কারজনক ঘটনাগুলো বিভিন্ন সময় আমরা নির্বাচনের আগে হতে দেখতাম, পেশি শক্তি এবং টাকার খেলা, আমি শুধুমাত্র এই টার্মগুলো আপনার কাছে জানতে চাই যে এখন এটা আসলে কমেছে নাকি বেড়েছে এই নির্বাচনে এসে? পেশি শক্তি কমেছে না বেড়েছে এটা শেষ সময় দেখা যাবে।
ইলেকশনে যখন ভোট গণনা বা ভোটের আগে হবে, এখন তো কিছু পেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে। প্রত্যেক দিনই তো দুই একজন করে মানুষ মারা যাচ্ছে তো। একদম। এটা একটা পেশি শক্তি। তারপরে ধরেন এবারে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, নির্বাচন হবে এটা ঠিক, কিন্তু ধরেন বড় দল বিএনপি এবং জামাত ইসলাম আছে, সাথে জামাত ইসলামের সাথে ইসলামিক আন্দোলন আছে, সেটাও শক্তিশালী। এখন ভোট গণনা শুরু হয়ে ধরেন বাইরের থেকে ধারণা করা হলো যে এই অমক বিএনপি আগায়া বা ইসলামিক দল আগে বা জামাত আগে আছে, তো অন্যজন তার যদি মানে একেবারে ভোটের আগ থেকে শুরু করে গণনার শেষ পর্যন্ত আসলে পুরোটা সময় আমরা কাউন্ট করার চেষ্টা করব। আমি আরো কথা বলবো আপনার সঙ্গে। আমি মোস্তাফিজুর রহমান বাবুল আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কথা। আমরা আসলে এই বিষয়টা একটু জানতে চাই। আমির খসরু মাহমুদ চৌধুরী খুব চমৎকার করে বলেছেন যে আমি ক্ষমতাবান, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মানে রাজনীতিবিদরা যদি সত্যি এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে 1971 থেকে 2026 পর্যন্ত আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার এই শব্দটা বারবার বলতে তো হতো না। আপনার কি মনে হয় যে আমরা আসলে এখনো রাজনীতিবিদরা সচেতনভাবে এ থেকে বেরিয়ে আসতে পারেনি? আমি ক্ষমতাবান, কোথাও না কোথাও তারা এই ফিলটা ধরে রাখে। না, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি ঠিকই বলেছেন যে বেরিয়ে আসতে হবে। আপনি বেরিয়ে আসতে না পারলে আপনার টিকে থাকা যাবে না। জি। আমরা অতীতে পারি নাই, 1971-এর পরে, মুক্তিযুদ্ধের পরে আমরা পারি নাই। ব্যর্থতার দায়ভার আমাদের আছে। 1975-এর নানা পরিবর্তন আমাদের দেশে সংগঠিত হয়েছে। 1990-এ একটি ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। ওই ছাত্র গণঅভ্যুত্থানের পরও মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। আমরা সেই আশাবাদের জায়গাগুলো ধরে রাখতে পারি নাই। সর্বশেষ গত বছর 2024-এর জুলাই আগস্টের 36 দিনে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বিরাট পরিবর্তন সূচিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের ভেতরেই আমরা আছি, সেই পরিবর্তনের ধারায় আমরা আছি। এই 2024-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, 2024-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। আজিজ ভাই ঠিকই বলেছেন, মানুষের মনোজগতের এই যে বিরাট পরিবর্তন, এই পরিবর্তনটা যদি বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব যদি বুঝতে না পারেন, অনুধাবন না করতে পারেন, যদি বিবেচনায় না নিতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে তারা আপনার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেন। 2024-এর এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের তরুণ সমাজের মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছে, তরুণ সমাজের মধ্যে যে স্বপ্ন আপনার তৈরি হয়েছে, আমাদের দেশের আপনার রাজনৈতিক দল এবং নেতৃত্ব তরুণ সমাজের সেই আশাবাদের জায়গাগুলো, তরুণ সমাজের মনের ভেতরের সেই স্বপ্নগুলোকে যদি বিবেচনায় নিতে ব্যর্থ হন, তাহলে তার মানে আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট। যেই আকাঙ্ক্ষা নিয়ে আসলে এই অভ্যুত্থানটা হয়েছে, তরুণদের মধ্যে একটা মনোজাগতিক পরিবর্তনটা এসেছে। আমাদের দেশের সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, যারা দীর্ঘদিন আসলে এই রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে আসলে সে আকাঙ্ক্ষাটা বুঝতে হবে। এবং যদি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলি, এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। আমি সাহিত্যিকের তারিখ আপনার কাছে একটু আসতে চাই এবং বলে রাখি, আপনার বক্তব্যের মাঝে হয়তো আপনাকে একটু থামাবো, কারণ আমাকে শিরোনামের জন্য একটু বিরতিতে যেতেই হবে। একটু বলবেন আসলে মানে আপনাদের পর্যবেক্ষণটা কি? আমরা কেন বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের কথাটা বলছি? যদি সত্যি রাজনীতিবিদরা আমি ক্ষমতাবান এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে হয়তো এমন চিত্রটা হতো না। কেন বেরিয়ে আসতে পারে না বলে মনে করেন, ছোট করে?
ধন্যবাদ আপনাকে। যারা এই আলোচনায় যুক্ত আছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন আমরা বেরিয়ে আসতে পারছি না, এর পেছনে যে কারণটি আমি মনে করি একটু গভীরভাবে ভাবতে হবে সবাইকে, যে আমাদের রাজনীতিটা মূলত শর্টকাটে বিত্তবান এবং ক্ষমতাবান হওয়ার একটা সিঁড়ি হিসাবে পরিগণিত হয়ে থাকে। এটা স্বাধীনতার পর থেকে আমরা যারা রাজনীতির ময়দানে ছিলেন তারা যে কোনো কারণেই হোক এটাকে তারা তৈরি করেছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই 24-এর আগ্নেয়গিরির যে লাভার উদগীরণ আমরা দেখেছি, সেটা কিন্তু মূলত এই রাজনীতির প্রতি জনগণের অনাস্থাকেই প্রকাশ করে। কিন্তু সেই 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা তা থেকে এদেশের রাজনীতিবিদরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলি কতটুকু শিক্ষা নিয়েছে এটা রাজনীতিবিদরা না জানলেও জনগণ কিন্তু জানে। জনগণ কিন্তু জানে। আমি এখানে একটু থামাই, একটু বিরতি থেকে এসে জনগণ কি জানে, কিন্তু জানে এখান থেকে আমরা আলাপটা শুরু করব। পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে ঠিক এই মুহূর্তে জামাতে ইসলাম এবং আপনারা সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, আমরা 11টা বলছি, সেই জায়গাটা নিয়েও আলাপ করার নিশ্চয়ই সুযোগ হবে। আমি একটা ছোট্ট বিরতি পর আসছি। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সঙ্গেই থাকছেন। আমার চেষ্টা ছিল ক্যারিয়ারের শুরু থেকে নিজেকে এভাবে স্ট্রংলি তৈরি করা। আমি দিচ্ছি। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় স্পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জেগেছে নতুন ভূমি, নতুন সম্ভাবনা। এক হয়েছে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাষাঞ্চরের মাটি। এই নতুন বছরে দেশ জুড়ে এরকমই হাজারো নতুন সম্ভাবনার সাথে আছি আমরা, গ্রামীণ ফোন। এত খুশি যে খুশি হবো না? সুইচ টিপলেই পানি আর পানি। আরএফএল ওয়াটার পাম্পের নতুন সংযোজন রিপিটেড টাইপ ব্রাস ইম্পেলার, যা আগের চেয়ে দেয় 20% অধিক পানি। আমি ব্যবহার করি তাই আমিই জানি আরএফএল পাম্পই বেস্ট। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। জানি না কখন তোমায় সবচেয়ে বেশি সুন্দর মনে হয়, যখন সকালের রোদ্দুর তোমায় স্পর্শ করে, নাকি যখন ভেজা চুলের শিশিরেরা তোমার শরীর বেয়ে ঝরে পড়ে। শীত, গ্রীষ্ম, বর্ষা না বসন্ত, কে তোমায় সবার থেকে আলাদা করে দেয়? জানি না কখন তোমায় সবচেয়ে বেশি সুন্দর মনে হয়। ন্যাচারাল অ্যালোভেরা ও কোকোয়া বাটার সমৃদ্ধ বিউটিনা স্কিন লোশন। বিউটিফুল স্কিন এখন সারা বছর সব সিজনেই। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। আমাদের দেশেও যদি এমন বিল্ডিং থাকতো তাহলে কাজ করতে হতো না। হবে, আমাদের দেশেও হবে এমন বিশাল নির্মাণ। ঢালাই স্পেশাল, বাংলাদেশের প্রথম ও একমাত্র র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এই প্রযুক্তিতে দ্রুততম সময়ে সিমেন্ট তার ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাচিভ করতে পারে। ঢালাই স্পেশাল, সময় এখন নির্মাণের। প্রাণ লাগছি। পোলাপান কই? সবাই তো প্রাণ লাচ্ছি খায়, আমরা খামু না? ওই তো প্রাণ লাচ্ছি। আরাম যে কই পামু, আরাম না চাপ খামু, আরাম তো না। প্রাণ লাচ্ছি শেষ। এই নেন দুধের সব গুণাগুণ নিয়ে প্রাণ লাচ্ছি আছে আপনাকে আরাম দিতে। প্রাণ লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। নাস্তার সময় চাই আমি বাইট, প্রাঞ্জলিতেই স্বাদের ডিলাইট। অরেঞ্জ ম্যাঙ্গো আর অ্যাপেল জেলি, মজার নাস্তা ইজিলি।
আমাদের দেশেও যদি এমন বিল্ডিং থাকতো তাহলে তো আমাদের কাজ করতে হতো না। হবে, আমাদের দেশেও হবে এমন বিশাল নির্মাণ। ঢালাই স্পেশাল, বাংলাদেশের প্রথম ও একমাত্র র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এই প্রযুক্তিতে দ্রুততম সময়ে সিমেন্ট তার ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাচিভ করতে পারে। ঢালাই স্পেশাল, সময় এখন নির্মাণের। খিচুড়ির সাথে বাইরের আচার জমে না। আরে খেয়ে দেখ না, এটা তো প্রাণ আচার। আমাকে ঠিক যেন ঘরের আছে প্রাণ আচার। বাহ, স্টাইলিশ। ওয়াও! গাড়ি? আমাদের গাড়ি। রিগাল ফার্নিচার কিনে পাচ্ছেন গাড়ি জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে নির্দিষ্ট ফার্নিচারে আকর্ষণীয় মূল্য ছাড়। আজই চলে আসুন আপনার কাছের রিগাল শোরুমে। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। শুধুমাত্র বাছাইকৃত সরিষা দানা থেকে তৈরি, তাই ঝাঁঝ ও স্বাদে একদম শতভাগ। ফ্রেশ সরিষার তেল, বাংলার সেই স্বাদ। নাও, এসেছে এবং অনেকে এটা কোট করেছেন। আমির খসরু মাহমুদ খুব চমৎকার করে বলেছেন যে আমি ক্ষমতাবান, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মানে রাজনৈতিক নীতিবাক্য হিসেবে এটা খুব চমৎকার একটা বাক্য বটে, কিন্তু বাস্তবতা আপনি আসলে কি দেখছেন? আমাদের রাজনৈতিক দলগুলো কতটা আসলে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলো? ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু পুরানো রাজনীতিবিদ। জি, যদি ওনার এই কথা সত্যই হতো তাহলে রাজনীতিতে আমরা এত পিছালাম কেন? দেশের অনেক সূচকে এগিয়েছে। দেশে গণতন্ত্রের মুখ আমরা দেখতে পাই নাই। ৭১ সালে মুক্তিযুদ্ধ কিন্তু গণতন্ত্রের জন্য বৈষম্যহীন সমাজ, আইনের শাসন, সুশাসন, সেখানে তো আমরা ছিটে ফোটা দেখতে পাচ্ছি না। কিন্তু তাহলে আমি ক্ষমতাবান, এই তত্ত্বটা যদি উনি বিশ্বাস করেন যে এটা সত্য না, তাহলে দেশটা আগালো না কেন? রাজনীতিটা এখনো গণতান্ত্রিক মূল্যবোধের জায়গায় গেল না কেন? রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করে না কেন? আপনি আসলে এই কেন কি উত্তরটা পেয়েছেন আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, আপনার অভিজ্ঞতা থেকে? আমি মনে করি এখন এই মুহূর্তে আমি তো মনে করি যে বাংলাদেশের মানুষ ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকটা মানুষের মনোজগৎ পরিবর্তন হয়েছে। অর্থাৎ যে সৎ আছে সে আমার ধারণা সুবিধা পায় নাই বলে সৎ আছে। প্রত্যেকটা লোক মানসিকভাবে করাপ্ট হয়ে গেছে বাংলাদেশের, এটা আমার ধারণা। মানসিকভাবে করাপশন কিন্তু খালি টাকা চুরি করলে করাপশন হয় না। করাপশন বলতে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে আমি বলবো। কোনো জাতীয় ইস্যুতে আমরা এক হতে পারি না। এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো, প্রথম কারণ হচ্ছে যে আমরা সব আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমি আমারটাই শুধু বুঝি, আমি ক্ষমতাবান। অর্থাৎ এই যে ধরেন ইলেকশনের প্রসেস, ইলেকশনে যারা নেতা হচ্ছে পার্টিগুলো তো চোর খুঁজছে যে মিনিমাম ভোলাতে চরের ভিতরে ইলেকশন করলে ১ কোটি, এর থেকে ঢাকা শহরে করলে অন্তত ৫০ থেকে ১০০ কোটি টাকা লাগে নির্বাচন করতে। তো একটা লোক যদি ২০ কোটি টাকা খরচ করে, মুদ্রাস্ফীতি সহ তাকে এই টাকা উঠাইতে হয় ২৫ কোটি টাকা। তারপরে নেক্সট আর একটা ইলেকশন করবে, তখন মুদ্রাস্ফীতি সহ তার ৩০ কোটি টাকা। তো তার মানে তো আমি এই ইলেকশন প্রসেসে একটা লোক, আপনি কি মনে হচ্ছে মানে আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের কথা যেটা বলছি তার ঠিক আগ দিয়ে এই সময়টাতে মাসখানেক বাকি, পুরাতন সময়ে যে টাকার খেলা পেশি শক্তি দেখতাম, এখন কি তেমনটা দেখা যাচ্ছে? কিছুটা কি ভালোর দিকে? না, কিছুই আমার চোখে পড়ে না। কারণ আমি তো দেখতে পাচ্ছি যে যাদের পয়সা নাই, এই যে একজন প্রার্থীর দিলেন, তিনি তো বাম রাজনীতি করেন, তিনি কমরেড, তার নিজের স্বর্ণ আছে ৫০ ভরি, তার স্ত্রীর আছে ৭১ ভরি। একটা পুরুষ বাংলাদেশের ৫০ ভরি স্বর্ণ কি করে? দেখাইছে আর কি শ্বশুর বাড়ি থেকে পাইছে। আমরা তো দেখি স্ত্রীর বেশি হলেও কথা শুনতে হয় যে স্বামীর এত কম, স্ত্রীর কেন এত বেশি? আমরা ইসলামী আন্দোলন আমাদের দেশে ধরেন পুরুষরা হয়তো একটা আংটি বড়জোর ব্যবহার করে বা সেই, এটা তো সেভিংস দেখানো হয়েছে, তার এইটা আছে। তো এগুলো অবাস্তব মনে হয় না? আপনার কাছে অবাস্তব মনে হয় না? আমার কাছে তো মনে হয় না। এটা অবশ্যই। একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে ছোট করে, তারপরে আমি নিশ্চয়ই আমাদের অনলাইনে থাকা অতিথিদের কাছে যাব। সেটা হচ্ছে যে আমরা আসলে হলফনামায় যে তথ্য, সেই তথ্য আসলে কি, এগুলো নিয়ে আমরা আগেও আলাপ করেছি। এগুলো অনেক কিছু হিসেবে মেলে না, অনেক প্রশ্ন ওঠে। কিন্তু যেই ন্যাক্কারজনক ঘটনাগুলো বিভিন্ন সময় আমরা নির্বাচনের আগে হতে দেখতাম, পেশি শক্তি এবং টাকার খেলা,
আমি শুধুমাত্র এই টার্মগুলো আপনার কাছে জানতে চাই যে এখন এটা আসলে কমেছে নাকি বেড়েছে এই নির্বাচনে এসে? পেশি শক্তি কমেছে না বেড়েছে এটা শেষ সময় দেখা যাবে। ইলেকশনে যখন ভোট গণনা বা ভোটের আগে হবে। এখন তো কিছু পেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে, প্রত্যেক দিনই তো 2-1 করে মানুষ মারা যাচ্ছে তো এটা একটা পেশি শক্তি। তারপরে ধরেন এবারে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, নির্বাচন হবে এটা ঠিক, কিন্তু ধরেন বড় দল বিএনপি এবং জামাত ইসলাম আছে, সাথে জামাত ইসলামের সাথে ইসলামিক আন্দোলন আছে, সেটাও শক্তিশালী। এখন ভোট গণনা শুরু হয়ে ধরেন বাইরের থেকে ধারণা করা হলো যে এই অমক বিএনপি আগায়া বা ইসলামিক দল আগে বা জামাত আগে আছে, তো অন্যজন তার মানে একেবারে ভোটের আগ থেকে শুরু করে গণনার শেষ পর্যন্ত আসলে পুরোটা সময় আমরা কাউন্ট করার চেষ্টা করব। আমি আরো কথা বলবো আপনার সঙ্গে। আমি মোস্তাফিজুর রহমান বাবুল আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কথা। আমরা আসলে এই বিষয়টা একটু জানতে চাই। আমির খসরু মাহমুদ চৌধুরী খুব চমৎকার করে বলেছেন যে আমি ক্ষমতাবান, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মানে রাজনীতিবিদরা যদি সত্যি এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে 1971 থেকে 2026 পর্যন্ত আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার এই শব্দটা বারবার বলতে তো হতো না। আপনার কি মনে হয় যে আমরা আসলে এখনো রাজনীতিবিদরা সচেতনভাবে এ থেকে বেরিয়ে আসতে পারেনি? আমি ক্ষমতাবান, কোথাও না কোথাও তারা এই ফিলটা ধরে রাখে। বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি ঠিকই বলেছেন যে বেরিয়ে আসতে হবে। আপনি বেরিয়ে আসতে না পারলে আপনার টিকে থাকা যাবে না। জি, আমরা অতীতে পারি নাই, 1971-এর পরে, মুক্তিযুদ্ধের পরে আমরা পারি নাই। ব্যর্থতার দায়ভার আমাদের আছে। 1975-এর নানা পরিবর্তন আমাদের দেশে সংগঠিত হয়েছে। 1990-এ একটি ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। ওই ছাত্র গণঅভ্যুত্থানের পরও মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। আমরা সেই আশাবাদের জায়গাগুলো ধরে রাখতে পারি নাই। সর্বশেষ গত বছর 2024-এর জুলাই আগস্টের 36 দিনে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বিরাট পরিবর্তন সূচিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের ভেতরেই আমরা আছি, সেই পরিবর্তনের ধারায় আমরা আছি। এই 2024-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, 2024-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। আজিজ ভাই ঠিকই বলেছেন, মানুষের মনোজগতের এই যে বিরাট পরিবর্তন, এই পরিবর্তনটা যদি বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব যদি বুঝতে না পারেন, অনুধাবন না করতে পারেন, যদি বিবেচনায় না নিতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে তারা আপনার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেন। 2024-এর এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের তরুণ সমাজের মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছে, তরুণ সমাজের মধ্যে যে স্বপ্ন আপনার তৈরি হয়েছে, আমাদের দেশের আপনার রাজনৈতিক দল এবং নেতৃত্ব তরুণ সমাজের সেই আশাবাদের জায়গাগুলো, তরুণ সমাজের মনের ভেতরের সেই স্বপ্নগুলোকে যদি বিবেচনায় নিতে ব্যর্থ হন, তাহলে তার মানে আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট, যেই আকাঙ্ক্ষা নিয়ে আসলে এই অভ্যুত্থানটা হয়েছে, তরুণদের মধ্যে একটা মনোজাগতিক পরিবর্তনটা এসেছে। আমাদের দেশের সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, যারা দীর্ঘদিন আসলে এই রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে আসলে সে আকাঙ্ক্ষাটা বুঝতে হবে। এবং যদি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলি, এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। আমি সাহিত্যিকের থেকে আপনার কাছে একটু আসতে চাই এবং বলে রাখি, আপনার বক্তব্যের মাঝে হয়তো আপনাকে একটু থামাবো, কারণ আমাকে শিরোনামের জন্য একটু বিরতিতে যেতেই হবে। একটু বলবেন আসলে মানে আপনাদের পর্যবেক্ষণটা কি, আমরা কেন বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের কথাটা বলছি? যদি সত্যি রাজনীতিবিদরা
আমি ক্ষমতাবান এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে হয়তো এমন চিত্রটা হতো না। কেন বেরিয়ে আসতে পারে না বলে মনে করেন, ছোট করে? ধন্যবাদ আপনাকে। যারা এই আলোচনায় যুক্ত আছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন আমরা বেরিয়ে আসতে পারছি না, এর পেছনে যে কারণটি আমি মনে করি একটু গভীরভাবে ভাবতে হবে সবাইকে, যে আমাদের রাজনীতিটা মূলত শর্টকাটে বিত্তবান এবং ক্ষমতাবান হওয়ার একটা সিঁড়ি হিসাবে পরিগণিত হয়ে থাকে। এটা স্বাধীনতার পর থেকে আমরা যারা রাজনীতির ময়দানে ছিলেন তারা যে কোনো কারণেই হোক এটাকে তারা তৈরি করেছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই 24-এর আগ্নেয়গিরির যে লাভার উদগীরণ আমরা দেখেছি, সেটা কিন্তু মূলত এই রাজনীতির প্রতি জনগণের অনাস্থাকেই প্রকাশ করে। কিন্তু সেই 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা তা থেকে এদেশের রাজনীতিবিদরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলি কতটুকু শিক্ষা নিয়েছে, এটা রাজনীতিবিদরা না জানলেও জনগণ কিন্তু জানে। জনগণ কিন্তু জানে। আমি এখানে একটু থামাই, একটু বিরতি থেকে এসে জনগণ কি জানে, কিন্তু জানে, এখান থেকে আমরা আলাপটা শুরু করব। পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে ঠিক এই মুহূর্তে, জামাতে ইসলাম এবং আপনারা সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, আমরা 11টা বলছি, সেই জায়গাটা নিয়েও আলাপ করার নিশ্চয়ই সুযোগ হবে। আমি একটা ছোট্ট বিরতি পর আসছি। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সঙ্গেই থাকছেন। সাহেব থেকে তারিক আপনার সঙ্গে যুক্ত হতে চাই, আপনি বিষয়টা একটু শেষ করবেন। আসলে আমি যেটা বলছিলাম বিরতির আগে, যে রাজনীতিটা হয়ে গেছে শর্টকাটে বিত্তবান এবং ক্ষমতাবান হওয়ার একটা পথ, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাজনীতির একটা অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে, সেই অর্থনীতি থেকে বের হতে পারছে না এদেশের রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বস্তুবাদী রাজনৈতিক দলগুলি, যারা শুধু ক্ষমতায় যাওয়া এবং সেখান থেকে বিত্ত এবং ক্ষমতাশীল হওয়ার যে পথ, সেই পথটাই তাদের কাছে মুখ্য। এখানে না আছে জনগণের স্বার্থ, না আছে মানব সেবা, না কিচ্ছু না, দেশের স্বার্থ সংরক্ষণ তাদের কাছে না। আজকে একটি বড় রাজনৈতিক দলের প্রধান নেতা যে কথাটি বলেছেন, তাতে মনে হয় যে 24-এর গণ অভ্যুত্থানের পরে হয়তো তাদের চিন্তা চেতনায় একটা পরিবর্তন এসেছে। কিন্তু আপনি যদি সারা দেশের চিত্র দেখেন, আমি এম.এ. আজিজ ভাইয়ের সাথে একেবারে 100% একমত। একটুও পরিবর্তন হয়নি, বরং পরিস্থিতি আরো খারাপ হয়েছে। প্রতিদিন আমরা হুমকি ধামকি দেখতে পাচ্ছি, প্রতিদিন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অমুক মার্কায় ভোট না দিলে অন্য কোনো মার্কার এজেন্ট থাকতে পারবে না। একদম প্রকাশ্য দিবালোকে এগুলি বলা হচ্ছে, এগুলির ভিডিও প্রকাশ হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না। একটু আগে আপনি লক্ষ্য করলেন যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে পাতানো নির্বাচন হবে না। আমি তো দেখছি যে পাতানো নির্বাচনের সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমি একটি জেলার উদাহরণ দিতে চাই, সেখানে একটি দলের প্রার্থী মনোনয়ন পত্রে ভুল তথ্য গোপন করেছে। এই জন্য ডিসির কাছে যখন তার মনোনয়ন পত্রের কপি চাওয়া হলো, যেটা আরপিওতে আছে যে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী অথবা প্রার্থীর প্রতিনিধি যদি কারো মনোনয়ন পত্র চায়, মনোনয়ন পত্রের কপি চায়, সেটা দিতে বাধ্য। কিন্তু 3 দিন যাবৎ সমস্ত প্রার্থীদেরকে ঘোরানো হচ্ছে, ডিসি সেটা দিচ্ছে না। তো এইভাবে সব জায়গায় পাতানো নির্বাচনের সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরা বহুবার এটা কিন্তু অনেক সংবেদনশীল একটা অভিযোগ হতে পারে কিন্তু ইফতেখার তারিক, কারণ নির্বাচনে কেবল প্রক্রিয়াটা শুরু হয়েছে। এখনো যদি আমরা এই অনুমানটা করে ফেলি যে পাতানো নির্বাচনের সার্বিক আয়োজন চূড়ান্ত দিকে যাচ্ছে, এটা তো অনেক সংবেদনশীল অভিযোগ হয়ে যায়। হ্যাঁ, এটা আমি কেন বলছি, আমরা অত্যন্ত ব্যথিত অবস্থায় বলছি। কারণ হচ্ছে প্রশাসন একদিকে কাত হয়ে গেছে, এটা আজকে পরিষ্কার। এখন মূল প্রশাসনের মাথায় যদি একদিকে কাত হয়ে থাকে, তাহলে প্রশাসনের যেখানে লেজ আছে সেটা কেন কাত হবে না? অতএব এইটা খুব শঙ্কার জায়গা। আজকে আপনারা খবর প্রকাশ করলেন এই যে একজন মানুষকে হত্যা করা হলো, তার মানে অবৈধ অস্ত্র, শুটার এখন সারা দেশ চেয়ে আছে। কোথায়? বারবার শুনছিলাম যে যৌথ বাহিনীর অভিযান হবে, মানে ডেভিল হান্ট। এটা অবশ্যই, এটা আপনি খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন, কারণ আমরা যতবার এই জাতীয় হত্যাকাণ্ডগুলো দেখব। তারেক ভাইকে একটা কথা বলতে চাই, যে জামাতের টিম ইলেকশন কমিশনের সাথে দেখা করছে, একদম তারপরে বলছে পাতানো নির্বাচন জন্য রেডি হয়েছে, ইলেকশন কমিশন নিরপেক্ষ না, দিস এন্ড দ্যাট। কিন্তু জামাতই তো প্রস্তাব দিয়েছিল
যে লটারির মাধ্যমে ডিসি ঠিক করতে হবে, সেটাই হলো, সেটাই হলো। এখন তাহলে দোষটা কাক করলো? ওনারাই তো এটা তৈরি করে। চমৎকার বলেছেন। আমি এই জায়গায় এই উত্তরটা কিন্তু আমি আগে দিয়েছিলাম। আরেকবার দেখুন, একটু জি মাথা যেদিকে যায় লেজ কিন্তু সেদিকেই যাবে। এখন মাথা যদি একদিকে কাত হয়ে যায়, প্রশাসনের বাকি অংশ সেদিকে কাত হবে, এটাই তো খুব স্বাভাবিক। আমরা তো সেটা দেখতে পাচ্ছি। বেশ কিছু আচার যেগুলি প্রশ্নবিদ্ধ, এগুলি নির্বাচনকে প্রশ্ন তৈরি করবে এবং এই প্রশ্ন এড়িয়ে সামনে রাজনৈতিক দলগুলি যেতে পারবে না। মানুষের কাছে যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় পুরো নির্বাচনটা, তাহলে সেটা সার্বিকভাবে আমাদের দেশের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। অতএব আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার একদিকে হেলে গেছেন, এটা যেন মানুষ বলতে না আমি পারে। একটু আমি এটা চাই। হ্যাঁ নির্বাচনটি সুন্দর আপনার হোক, বক্তব্যটা এটা একদম আমরা চাই। স্পষ্ট। আমি আরো এটা নিয়ে আলাপ করব। আমি একটু মোস্তাফিজুর রহমান বাবুল আপনার কাছে একটু আসতে চাই, মানে প্রশাসন একদিকে হেলে গেছে, কোন দিকে হেলে গেছে আসলে? এটা আমার কাছে ঠিক বোধগম্য না। প্রশাসন একদিকে হেলে গেছে কিংবা প্রশাসন কোনো বিশেষ দলকে আপনার সাপোর্ট করছে, আমি আমি কিন্তু তা মনে করছি না। দেখেন, বাংলাদেশে আমরা একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্যই অপেক্ষা করছি। আমরা বিএনপি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম এবং সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে সম্পৃক্ত হয়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাভূত করে বাংলাদেশে এই আগামী দিনে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের একটা সুযোগ আমরা তৈরি করেছি। আমরা আশা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনই অনুষ্ঠিত হবে। হ্যাঁ মোস্তাফিজুর বাবুল, এই যে প্রত্যাশা যেটা আপনি করছেন, বিশ্বাস করেন এটা গোটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা ঐতিহাসিক নির্বাচন এটা হয়ে থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে নির্বাচনের ট্রেনটা যখন ছুটতে শুরু করেছে তখনই এই অভিযোগটা আসছে। মানে ধারাবাহিকভাবে আমরা গতকালও আমাদের সঙ্গে অতিথিরা বলছিলেন যে আসলে প্রশাসনের কর্মকর্তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। জামাত ইসলামের পক্ষ থেকে ডিসি, এসপি যারা আছে তাদেরকে পরিবর্তনের কথা বলা হচ্ছে, কালকে দলীয় ট্যাগও দেওয়া হয়েছে। মানে এই বিষয়গুলো যখন আসে সামনে, তখন আসলে নির্বাচনের নিয়ে আসলে শঙ্কাটা বাড়ে কিনা? না, এখন আপনার এই যে অভিযোগগুলো আপনার সামনে আনা হচ্ছে, যে এই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। যেমন রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং বৈধ মনোনয়নপত্র আপনার ঘোষণা করা হয়েছে। যাচাই বাছাই শেষে অবৈধ মনোনয়ন সেটিও ঘোষণা করা হয়েছে এবং যাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি, যাদের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষিত হয়েছে, তাদের সামনে কিন্তু সুযোগ আছে এবং নির্বাচন কমিশনে গিয়ে আপনার আপিল করবার এবং নির্বাচন কমিশনের নিষ্পত্তি করবার পরও তাদের সামনে কিন্তু সুযোগ আছে আদালতে গিয়ে আপনার ন্যায় বিচার পাবার। ফলে আপনার একথা বলাটা খুবই যৌক্তিক ঠেকছে না আমার কাছে যে আপনার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ন্যায় বিচার পাওয়া যায় নাই, কিংবা সামনে নির্বাচন কমিশনের ন্যায় বিচার পাওয়া যাবে না। রিটার্নিং অফিসার কোনো বিশেষ দলকে আপনার সমর্থন করছে, কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, এবং নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যাচ্ছে না, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার সুযোগ থাকছে না। এটি বলার সময় হয়েছে বলে আমি একেবারেই মনে করি। মনে করেন না? বাবুল ভাইকে একটি প্রশ্ন করতে পারি? খুব ছোট করে। জি বাবুল ভাই, আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন যে মানিকগঞ্জ 3 আসনের একজন স্বতন্ত্র প্রার্থীকে ডিসির অফিসে, ডিসির সামনে, অন্যদের সামনে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, আতাউর রহমান, জি, আপনি কি এর কোনো প্রতিকার এখন পর্যন্ত দেখেছেন? আমার চোখে পড়েনি। না, বাংলাদেশের সর্বসাকুল্যে আমাকে এই প্রশ্নটির উত্তর দেন যে একজন প্রার্থীকে যদি শারীরিকভাবে হেনস্থা করা হয় নির্বাচন কমিশনের অফিসে সকলের সামনে 24 ঘন্টা পের হওয়ার পরেও যদি তার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়, মানুষের মনে এই ক্ষোভ কি আসবে কি না?
যে এই নির্বাচন কমিশন আসলে একদিকে হেলে পড়েছে? এই প্রশ্নটা আসা উচিত কিনা? আপনার বাংলাদেশে সর্বসাকুল্যে 300 আসন, তাই না? আর একটা আসন নিয়ে আপনি প্রশ্ন উত্থাপন করলেন। আর উনি কিন্তু প্রার্থী ছিলেন, উনি প্রার্থী এজেন্ট ছিলেন। এবং আমি আপনার সাথে একমত যে মানিকগঞ্জে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এবং যেটি গোটা দেশবাসীর জানবার সুযোগ হয়েছে, সেই ঘটনাটি খুবই সিরিয়াসলি তলিয়ে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। এবং এই ঘটনার দায়িত্ব আপনার রিটার্নিং অফিসারকে আপনার নিতে হবে বলে আমি মনে একদম করি। এবং নির্বাচন সার্থক তারিখ একটা বিষয় এবার কিন্তু একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে এবার আসলে আগের নির্বাচনগুলোর মতো কেউ আসলে কোনো অনিয়ম করে খুব একটা পার পাবেন না, কারণ সবার হাতে স্মার্টফোন, সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তাৎক্ষণিকভাবে আমরা জেনে যাই এবং সেগুলো নিয়ে কথা বলার সুযোগ পাই। এই ম্যাজিজ আপনি কিছু বলতে না, চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে তারেক ভাই ধরেন ঐক্যমত কমিশনে বসছেন কিনা আমি জানি না ঠিক। আমি বাবুল ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি, এবারে ধরেন ম্যাক্সিমাম বাদ গেছে স্বতন্ত্র প্রার্থী। হ্যাঁ, তাদের 1% ভোটারের স্বাক্ষর লাগবে, তার এনআইডি লাগবে এবং তার ভোটার নাম্বার লাগবে। এইটা দুইটা সমস্যা। একটা হচ্ছে ধরেন 3 লাখ ভোটার, এভারেজে 3 লাখ ভোটার আছে। 3 লাখ ভোটার মানে 3,000 লোকের স্বাক্ষর লাগবে, তার এনআইডি নাম্বার লাগবে, তার ভোটার নাম্বার দিতে হবে। এটা কি আসলে পসিবল? 1। 2 হচ্ছে ভোটের আগেই একজন ভোটারকে বাধ্য করা হচ্ছে অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে দেওয়া। সে কি বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, তাতে কি সে নিরাপদ হবে? ধরেন আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে আমি সমর্থন করতে গেলাম, যে স্বাক্ষর চাইলে আমি স্বাক্ষর দিলাম, আমার ভোটার নাম্বার সব দিলাম, তাহলে তো আমার ভোটটা দেওয়া হয়ে গেল তাকে, আমি তার এলাকার লোক। আমার ভোট তো দেবো গোপন, আমাকে কেন এটাকে প্রকাশ করতে হবে? জীবনে ঝুঁকি তৈরি হচ্ছে। জীবনে অন্য বড় দল, যদি আমি ছোট দলের, ধরেন তাসিম জানা, সে বিদেশে ব্রাইট একজন ডাক্তার, সে কি ভূতে কিলাইছিল, সে এসে ইলেকশনে দাঁড়ায় গেছে, বেচারার ওই 10 জন তার সে জমা দিছে ঠিকই, 10 জনের স্যাম্পল তুলে 2 জনকে পাওয়া গেছে ওই এলাকার না। এখন ধরেন এটা বাছাই করে তো তার মাথায় হয়তো কাজ করে নাই, হইতে পারে সে অন্য এরিয়ার হইতে পারে, তো ওখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার এলাকার ভিতরে হেঁটে যাচ্ছে, ভাবছে ভাই আপনার একটা নাম্বার কত দিয়ে দিচ্ছে একটুকে, হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটি ভোটারকে কেন আইডেন্টিফাই করা হবে, এটা রাখার কি দরকার ছিল? আমার কথা হচ্ছে আমি স্বতন্ত্র দাঁড়াতে চাই, ভোটাররা ডিসাইড করবে, আমাকে ভোট দিলে আমি ইলেক্টেড হব, না হলে হব না। কিন্তু একটা রাজনৈতিক দল, আপনি বলেন, আমি অনেক সময় বলেছি, এই যে তারেক ভাইও হয়তো শুনে থাকতে পারে, ওনার সাথেও আমি টকশো করেছি, আমি বলছি 30টা দল যে ঐক্যমত কমিশন দেশটারে লিজ নিছে, এর অর্ধেক দল আমার পরিবারের সমান না। আমার পরিবারের সদস্য 71 জন সদস্য, 45 জন হলো ভোটার। আমি এর চেয়ে বড় বড় দল আমি আমার পরিবারের সদস্যদের করতে পারতাম। যাক, এখন তো ঐক্যমত কমিশনের কথা বলে লাভ নেই। এখন একটা নির্বাচনের ট্রেনে আমরা চলে গেছি এবং সেখানে যদি কোনো অভিযোগ থাকে সেগুলো নিয়ে ঠিক এমনভাবে আলোচনার মাধ্যমে আমরা সমাধানের দিকে এগোবো। আমি একটা প্রশ্ন করে রাখতে চাই সাহেব তারিক, বিরতির পর এসে আপনার কাছ থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমি এখন থেকে ঠিক 5 দিন আগে ইসলামী আন্দোলনের আরেকজন অতিথির সঙ্গে কথা বলছিলাম যে জামাত ইসলামীদের সঙ্গে আপনাদের যেই দ্বন্দ্বগুলো কাজ করছে বা শোনা যাচ্ছে, সেই সমঝোতার জায়গাটা সমাধান হয়েছে কিনা। আমাকে বলা হয়েছিল যে 2-3 দিনের মধ্যে সেটা হয়ে যাবে। আজকে যখন আপনার সাথে 5 দিন পরে কথা বলছি, আজকে আমার হাতে থাকা প্রতিবেদনও বলা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। প্রকৃত অর্থে 2-1 দিনটা আসলে কতদিন পরে হতে পারে? এবং দ্বিতীয় বিষয় একটু বলবো যে 6 দল ছিল, সেটা 8 দল হলো, এখন সেটা 11 দলে পরিণত হলো। এবং আমরা দেখতে পেলাম আপনাদের তো বটেই, খোদ জামাত ইসলামী এবং এনসিপিরও মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কাজে কি ধরনের জটিলতা এখান থেকে হতে পারে, দুটো বিষয় নিয়ে এটা আলাপ করবো ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন 71 জার্নালে, ফিরছে আরও একটা বিরতি পর, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। 71 জার্নালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। সাহেব তারিক, আপনার কাছে একটু জানতে চাই, যেটা আসলে বিরতির আগে বলে রাখছিলাম, যে জামাত ইসলামের সঙ্গে আপনাদের সমঝোতা নিয়ে একটা টানাপোড়েন চলছে এবং এনসিপি যখন জামাত ইসলামীর এই 11 দলের মধ্যে আসলো, এমনও শোনা গিয়েছিল, এটা আপনি হয়তো আরও ভালো বলতে পারবেন, যে
ইসলামী আন্দোলনের সঙ্গে কোনো আলাপই হয়নি, যুক্ত হয়ে গেছে এনসিপি, আপনারা হয়তো পরবর্তীতে জানলেন, এরকম খবর আমরা শুনতে পাচ্ছি। দিন শেষে যখন আসলে প্রশ্ন করা হয়, সপ্তাহখানেক ধরে আপনারা বলছিলেন যে 2-1 দিনের মধ্যে বিষয়গুলো সমাধান হয়ে যাবে, সেটা কি হলো, যতটুকু বলা যায় আর কি? জি, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নির্বাচনী সমঝোতা বলুন আর যাই বলুন না কেন, সব ধরনের প্রস্তুতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে রেখেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একক নির্বাচন করার প্রস্তুতিও নিয়ে রেখেছে এবং সেই অনুযায়ী সারা দেশে আমরা নির্বাচনী কার্যক্রম শুরুও করেছি এবং ব্যাপকভাবে সেই কার্যক্রম চলমান আছে। আহ রাজনীতির মাঠে আমরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখা হয়, বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়, কোনোটা হয় কোনোটা হয় না। আমরা আশাবাদী যে হয়তো আমাদের যে নির্বাচনী সমঝোতা সেটা শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো। আগামী প্রত্যাহার করার তারিখের আগ পর্যন্ত সেই সমঝোতার সুযোগ থাকবে। আর যদি সে এর মধ্যে সেই সমঝোতা না হয়, তাহলে আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন আছে, আমরা কাজ এগিয়ে নিয়ে যাব। আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে কোন পর্যায়ে রয়েছে, আহ এটা বলার উপায় নেই যে স্থবির অবস্থায় রয়েছে, চলমান অবস্থায় আছে এবং প্রতিদিনই কিছু কিছু অগ্রসর হচ্ছে। যেহেতু 300 আসন নিয়ে আলাপ আলোচনা করতে হচ্ছে, এখানে কার সম্ভাবনা বেশি কার সম্ভাবনা কম, খুব দ্রুত তার সাথে কাজটা শেষ করা যাচ্ছে না। আশা করছি আপনি যেটা বলেছেন 2-3 দিনের মধ্যে, সেই 2-3 দিনের মধ্যেই আমরা দেখতে পাবো। এখন আগেও বলা হয়েছে 2-3 দিনের মধ্যে, এখন কেন 2-3 দিন বলা হচ্ছে? আসলে 2-3 দিনের আমরা ধারণা করেছিলাম যে সবগুলি শেষ করা যাবে, কিন্তু দেখা গেল শেষ হচ্ছে না, একটু সময় বেশি লাগছে। দেখা যাক, আমরা অপেক্ষমান আছি। আমি তারেক ভাই, যে কোনো ফলাফলের জন্য আমার একটু জানার ইচ্ছা, আপনাদের দল থেকে বিশেষ করে বলবো, বা আপনাদের এই 11 দল থেকে কোনো নারী প্রার্থী নমিনেশন দিলেন না, অথচ আপনাদের এখানে হিন্দু প্রার্থীও আছে। কৃষ্ণনন্দী 1, 2 হচ্ছে যে এই যে এনসিপির একটা নারী সদস্য আপনাদের ওই প্রার্থী থাকলো না এবং সব ওখান থেকে এনসিপি থেকে বেরিয়ে গেল। এনসিপি তো অভ্যুত্থানের শক্তি, তারা তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাদের তো অস্তিত্ব থাকা উচিত ছিল। অর্থাৎ মাঠে যদি তারা থাকতো, তাহলেও আমরা যে এই যে উষ্মা প্রকাশ করতেছি, গণতন্ত্র হলো না, আইনের শাসন হলো না, একটা প্রেশার গ্রুপ হিসাবে যদি সমাজে থাকতো, তাহলে তো আমরা সাধারণ জনগণ উপকৃত হতাম। হ্যাঁ, কিন্তু এনসিপি দেখেন সেই 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা কিন্তু অগ্রণী ছিল। আর যদি বলেন 71 বলেন, 90 বলেন আর 24 বলেন, এখানেও ছাত্ররাই আগে ছিল। কিন্তু এইবারের ছাত্ররা সরকারে অংশ নিল এবং এইবারের ছাত্র নেতারা খুবই বিতর্কিত হলো। এই কারণে রাজনৈতিক দলও তৈরি করলো, ওই তো রাজনৈতিক দল করলো, ওই তো সরকারেও গেল, রাজনৈতিক দলও তৈরি করলো। এখন তারা খুব বিতর্কিত হলো। এখন এই দলটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেল এই ঐক্যের নামে। তারা কিন্তু আগে বলেছিল, তারা কিন্তু তাদের রাজনীতি ঠিক করে নাই, কারণ তারা বলছে বিএনপির সাথেও কথা হচ্ছে, জামাতের সাথে দরজাটা খোলা, যেটাই সুবিধা সেটাতে যাবে। তার মানে তারা রাজনীতিটা ঠিক করে নাই। এমনি বলতো তারা মধ্যপন্থার দল, এটা বলতো। তো বিএনপি তো মধ্যপন্থার দল ছিল, সেখানে হয়তো ফেল করছে, পদ বেশি চাইছে বা সিট বেশি চাইছে বা একটা কিছু, আমরা তো জানি না কি। এখন আমার প্রশ্ন হলো, এই অভ্যুত্থানের শক্তিটা যে বিলীন হওয়ার পথে, আপনারা হয়তো স্বীকার করবেন না, কিন্তু আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি যে এই অভ্যুত্থানের শক্তিটা নিঃশেষ হয়ে যাচ্ছে। কারণ কিছু ধরেন জামাতের সাথে, আপনারা জানেন না, জামাতের সাথে যুক্ত হয়েছে, আমার কাছে মনে হয় জামাত এটাকে হজম করে ফেলবে। আর কিছু লোক রিজাইন করতেইছে, জামাত থেকে বেরিয়ে যায়, আপনাদের ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে। একটা নারী একটাও নাই। হ্যাঁ, এটা কেন এরকম অবস্থাটা হচ্ছে কেন? মেয়াজুল ভাইয়ের প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে এই প্রশ্নের উত্তর এনসিপি ভালো দিতে পারবে। এনসিপির প্রশ্নের উত্তর, এনসিপি কে যে প্রশ্ন আপনি করেছেন সেটার উত্তর আমি দিতে চাই না। এনসিপি এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট এবং জামাতের বিষয়ে প্রশ্ন জামাত উত্তর দেবে। তবে একটা জায়গায় আমি দ্বিমত প্রকাশ করতে চাই, আপনি মধ্যপন্থা বলতে কোনটাকে বোঝাচ্ছেন? তাহলে মধ্যপন্থার বিপরীতে আমরা কি চরমপন্থা? মোটেই না। ইসলাম হচ্ছে মধ্যপন্থার নাম। আমরা মধ্যপন্থী হিসাবে নিজেদেরকে মনে করি, আমরা চরমপন্থী কোনো দল নই। এখন কোন যেটাকে মধ্যপন্থা মানে যদি আপনি ভিন্ন কিছুকে মিন করে থাকেন, তাহলে আমি সেটার সাথে একমত নই। আমি যদি সেটাকে মধ্যপন্থা স্বীকার করতে হয়, তাহলে আমাকে নিজেকে চরমপন্থী স্বীকার করতে হয়। আমি মোটেই চরমপন্থী নই। আমি
আমি একটা আইডিওলজি ধারণ করি, সেই আইডিওলজি অনুযায়ী আমি আমার যদি কোনো আইডিওলজি না থাকে তাহলে আপনি সেটাকে মধ্যপন্থা বলবেন? আমার তো একটা আইডিওলজি আছে, আমার একটা রাষ্ট্রীয় জীবন আছে। আপনি হলেন ইসলামপন্থী, আপনি হলেন ইসলামপন্থী, যেমন সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমরা ইসলামপন্থী বলতে আমরা কিন্তু মধ্যপন্থা বুঝি না, যেমন বিএনপি মধ্যপন্থা দল, আমরা এইভাবে যেখানে মানে এখানে যে আমি যদি ভুল করে থাকি একটু কারেকশন করে দেবেন এম এ আজিজ। সাধারণত রাজনৈতিক যে টার্মগুলোতে তারা আমরা ডানপন্থী এবং বামপন্থী দুইটা ঘরনা খুঁজে পাই। বিএনপি হচ্ছে মধ্যপন্থী, অর্থাৎ এমন একটি দল যারা আদর্শিক দিক থেকে কোনোভাবেই আসলে কারোর দিকে বায়াসড না, তাই তো? এটাই তো মধ্যপন্থী সংজ্ঞা, অনেক ওপিনিয়নের সম্মিলন ঘটে, এই অর্থে বলা হচ্ছে মধ্যপন্থী। জি হ্যাঁ, দেখুন, প্রকৃতপক্ষে যেটা ডানপন্থা বামপন্থা যেখান থেকে এসছে সেই হিসাবে ডানপন্থা বামপন্থা আমি বাংলাদেশের রাজনীতির জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না। এটা আমার দৃষ্টিভঙ্গিগত অবস্থান। কারণ হচ্ছে আমি চরমপন্থী নই, আমি একটা আদর্শিক অবস্থান আমার আছে, কিন্তু আমার কোনো আদর্শিক অবস্থান নাই। আমি এদিকের কিছু আদর্শ নিলাম, ওদিকের কিছু আদর্শ নিলাম, সেটাকে আমি মধ্যপন্থা বলবো? না, ওইটাকেও আমি মধ্যপন্থা বলতে চাই না। বরং ওইটাকে যদি আমাকে বলতে হয় তাহলে একটা মানে যে শব্দ ব্যবহার করা হয় সেই শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছি না। আমি একটা সুনির্দিষ্ট আদর্শ আছে, আইডিওলজি আছে, আমার একটা জীবন বিধান আছে, রাষ্ট্র দর্শন আছে, আমার একটা অর্থনৈতিক দর্শন আছে। সেই দর্শন নিয়ে আমি রাজনীতি করি এবং সেই রাজনীতি মানুষের মুক্তির জন্য মানুষের সামনে উপস্থাপন করি। আর আজিজ ভাইয়েরকে ধন্যবাদ যে প্রশ্নগুলি করেছেন, সেইগুলি একান্তই এনসিপির উত্তর দেওয়ার বিষয়। এখানে আপনাদের দিক থেকে যদি আপনাদের দিক থেকে তো নাই কেন? আরেকটা প্রশ্ন, হ্যাঁ, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তাদের নারী ভোটার বেশি কিন্তু নারী কোনো নমিনেশন দেন নাই কেন আপনারা? এই নমিনেশন দেই নাই কেন এই প্রসঙ্গে এটা অনেক বড় আলোচনা। এখানে অল্প আলোচনা করলে সেটা মানে উত্তরের চাইতে দেখা যাবে যে বিতর্কের জন্ম নিবে। যেমন একটা আমি প্রশ্ন করি যে একজন গোলকিপারকে আপনি কেন স্ট্রাইকিং পজিশনে খেলান না? গোলকিপারকে সবসময় স্ট্রাইকিং পজিশনে খেলান। আমরা আমাদের পুরো মাঠে খেলার জন্য আমাদের বিভিন্ন উইং আছে। আমি রাইট উইং কে কখনো লেফট উইং এ খেলাই না, আমি মিডফিল্ড কে কখনো গোলকিপিং এ। এই রেফারেন্সটা কি ঠিকঠাক হলো জনাব সাহেব থেকে তারিক? ধরুন একজন খেলোয়াড় নিজেই তো ডিসাইড করে যে তিনি আসলে কোনটাতে ভালো থাকেন। গোলকিপার হিসেবে তিনি ভালো খেলেন নাকি স্ট্রাইকার হিসেবে ভালো খেলেন? একটা বড় রাজনৈতিক দলে স্ট্রাইকার হিসেবে কোনো নারী নাই, মানে এটা কতটা আসলে গ্রহণযোগ্য? না, স্ট্রাইকার হিসেবে নারী নাই, বিষয়টা আমি এই জন্য বললাম যে এই স্বল্প পরিসরে এত বড় বিষয় আলোচনা করাটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এইখানে নারী থাকতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের নারীরা, আমাদের নারী কর্মীরা রয়েছেন, আমাদের নারী নেতৃত্বরা রয়েছেন, তারা যদি অসন্তুষ্ট না হন তাহলে অন্য কারো অসন্তুষ্ট হওয়ার তো তেমন কোনো কারণ দেখি না। বুঝতে পারছি, তার মানে কোনো একটা জায়গায় কোনো একটা সময় হয়তো একটা দীর্ঘ আলোচনা করতে পারবো, সেই প্রত্যাশা রাখলাম। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার সবশেষ মন্তব্যটা নিতে চাই, কারণ আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের প্রত্যাশা করছি, কিছু কিছু বাধা আসছে, কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি। দিন শেষে আপনি কতটা আশাবাদী, সংক্ষেপে ছোট করে? জি দেখেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্যে নির্বাচনের বিরুদ্ধে দেশে বিদেশে কিন্তু নানা চক্রান্ত হচ্ছে। আমি বিশ্বাস করি সকল চক্রান্তকে মোকাবেলা করে বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে দায়িত্ব পালন করতে হবে, সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সেই সাথে বাংলাদেশের মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তাদের প্রত্যাশিত এই নির্বাচনটা সম্পন্ন করার জন্য। একই সাথে আমি মনে করি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, তাদেরও বিরাট দায়িত্ব রয়েছে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তাদেরও আপনার একটা বিরাট দায়িত্ব রয়েছে এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে। আমি সব শেষে মোটা দাগে আমি আশাবাদী যে এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশে মানুষের মধ্যে, নারী পুরুষ নির্বিশেষে, গ্রামের মানুষ, শহরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আমি লক্ষ্য করছি। আমি নিজেই বর্তমানে নির্বাচনে
গ্রামে অবস্থান করছি, আমি প্রতিদিনই মানুষের সাথে আমি মিলিত হচ্ছি, মানুষের মনোভাবটাকে আমি খেয়াল করবার সুযোগ পাচ্ছি। জি এবং আমি মোটা দাগে আমি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশে ব্যাপক মানুষ এই ভোটে অংশগ্রহণ করবে। আমরা সবাই যদি যার যার জায়গায় থেকে দায়িত্বশীল আচরণ করি, অহেতুক যদি অহেতুক কাউকে দোষারোপ না করে, হয়তো কোনো কাউকে দোষারোপ করে পরিবেশটাকে বুঝতে পারছি। তার মানে আপনি মোটা দাগে আসলে এটাই বক্তব্য যে প্রত্যেকটি স্টেক হোল্ডারকে তার তার নিজস্ব যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করা এবং হ্যাঁ, এবং আপনি সে উৎসাহ উদ্দীপনাও ভোটারদের মাঝে দেখতে পাচ্ছেন। অনেক ধন্যবাদ। বিশ্বাস করতে চাই যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা সামিল ছিলেন, যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছেন, যারা বাংলাদেশে বহু বছর পরে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছেন, সকল রাজনৈতিক দলের উপর আস্থা রেখে আমি বলতে চাই যে সবাই যার যার জায়গায় থেকে দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল ভূমিকা পালন করার মধ্যে দিয়ে অনেক ধন্যবাদ মোস্তাফিজুর রহমান বাবুল এবং শায়েখ থেকে তারিক একটা দীর্ঘ সময় আমাদেরকে দিলেন এবং অনেকগুলো প্রশ্নের একটা উত্তর আপনাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করলাম। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাদেরকে পাবো। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপি জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এবং ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়েখ থেকে তারিক। আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। একটা শঙ্কার খবরই বলা যায়, কারণ মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশও 38টি দেশ তাদেরকে দিতে হবে 18 লাখ টাকা পর্যন্ত। দর্শকদের একটু বলে রাখা প্রয়োজন, কারণ যেটা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু দেশের তালিকা তৈরি করেছিল এবং সেই দেশের তালিকাটা ছিল 6টি এবং সেটা গত বছরের অগাস্ট পর্যন্ত। এখন বলা হয়েছিল সেই সময় ভিসা যদি কেউ নিতে চায়, কেউ যদি ট্যুরিস্ট হিসেবে যায় কিংবা কেউ যদি ব্যবসা করতে যায়, সেখানে প্রায় 5,000 থেকে 15,000 মার্কিন ডলার দিতে হবে। তারপর দেখতে পেলাম আমরা 7 দিনে এটা 25টি দেশে পরিণত হয়ে গেছে এবং আজকে যখন আপনার সাথে কথা বলছি তখন সেটা 38টি দেশ আসলে সেই বন্ডের তালিকায় ঢুকে গেল। কিভাবে এই দেশগুলোকে নির্ধারণ করা হয়? যারা আসলে খুব বেশি অপেক্ষায় থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে এবং গিয়ে আর ফিরে আসবে না, তাদের জন্য আসলে এই বন্ডের ব্যাপারটা আপনি একটু বলবেন। মানে বাংলাদেশ কেন এই তালিকায়? ভারত দেখতে পাচ্ছি না, পাকিস্তান দেখতে পাচ্ছি না, বাংলাদেশ কেন এই তালিকায়? না দেখেন, বাংলাদেশ কেন এটা তো বলা মুশকিল। তবে বাংলাদেশের লোকজন যারা যায়, অনেকে মধ্যবিত্ত ঘর থেকেও যায়, যারা পড়াশোনা করতে যায়, ওখানে গিয়ে অনেক জব টপ করে, পার্ট টাইম করে, অড জব করে, এভাবে টিকে থাকার চেষ্টা করে। এখন বাংলাদেশ যে তালিকাটা আসছে, আমাদের জন্য $15,000 US ডলার দিয়ে যাওয়া 18 লাখের উপরে, 18 লাখের উপরে, এই টাকা দিয়ে যাওয়া তো খুব কষ্টসাধ্য ব্যাপার। তারপরে এটা তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্পের মিশন। সেটা হচ্ছে যে অনেক যেসব দেশের নাগরিক আমেরিকাতে গেলে তারা আসতে চায় না, ফিরে আসতে চায় না, ওখানে থেকে যেতে চায়, এইরকম নাগরিকের তাদের তালিকা তারা করছে, এটাই বলা তাদের পক্ষ থেকে যুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বাংলাদেশের জন্য বেশি আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের ধরেন এটা তো মধ্যবিত্ত অনেকেই পড়তে যায়, আমার জানা মতো অনেকেই গেছে। হ্যাঁ, ধনীরাও যায়, ধনীরা যারা টাকা দিতে পারে তারা তো নিশ্চিত না, তারা যদি শর্ত পূরণ না করে বন্ড ফেরত নাও পেতে পারে, তারা হয়তো চলে আসতে পারে। কিন্তু আমি ভাবি যে আমাদের দেশ থেকে যারা যায়, ওখানে লেখাপড়া করতে যায়, অনেকে অর্জব করে, অনেকে ওখানে যায়, সিটিজেনশিপ নেয়, থাকে ওখানে, এরকম। তো এটা তো বন্ধ হয়ে গেল। 18 লাখ টাকা আমি তাহলে এখানে আবার একটা আলাপ করব, কারণ একটা ডেভেলপমেন্ট আছে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ওয়াশিংটন বলছে ওটা নেগোশিয়েট করবে। এখন নেগোশিয়েট করলে ধরেন ওই কর একবার বসাইছে না এক্সপোর্টের উপরে, বসাইছিল, নেগোশিয়েট করতে গিয়ে গোপন চুক্তি করে আসছে, আবার কোন শর্ত দিয়ে আসে তা তো ঠিক নাই। হ্যাঁ, এটা একটু কথা বলি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে আমরা পেয়ে গেছি। গোলাম মুর্তজা, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আরও আগে পেলে ভালো হতো। যাই হোক, আমরা পেলাম। আপনার কাছ থেকে কয়েকটি বিষয় একটু স্পষ্ট হই। মানে এই সমস্ত দেশের যে তালিকা আমরা দেখছিলাম, এই তালিকায় মেইনলি আফ্রিকার দেশগুলোই বেশিরভাগ সময় থাকে, কারণ আমরা দেখেছি সমুদ্র পার হতে গিয়ে অবৈধ পথে তারা বেশিরভাগ সময় আমেরিকা যাওয়ার পথে ধরা খায় এবং পরবর্তীতে তাদের নামগুলো তালিকায় আসে। কাজে তারা থাকাটা যৌক্তিক। বাংলাদেশ থাকাটা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে? মানে ঠিক কি এমন ঘটে গেল যে বাংলাদেশকে তালিকায় রাখতে হবে? হঠাৎ করে তালিকা 6 থেকে 38-এ চলে গেল। আপনি একটু যদি ব্যাখ্যা করতেন।
পুরো ব্যাপারটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটু সময় প্রয়োজন। আমি জানি না আপনার হাতে কতটুকু সময় আছে, আমি দেরিতে যোগ দেওয়ার কারণে, যতটুকু না হলে একটা আছে। বিভ্রান্তি জি। ছড়াতে পারে। জি। প্রথমত কথা, এই যে ভিসা বন্ড, এটা কিন্তু সব ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেটা আপনাদের আমাদের পরিষ্কার হওয়া দরকার। এটা প্রযোজ্য হচ্ছে B1 B2 ভিসার ক্ষেত্রে। B1 B2 ভিসা মূলত যারা ভ্রমণ করতে আসেন, বেড়াতে আসেন, তাদের জন্য, ভ্রমণ বা ব্যবসায়িক কাজে আসেন তাদের জন্য। শিক্ষার্থী থেকে শুরু করে অন্যদের ক্ষেত্রে, অন্যদের বা অন্যান্য যে ভিসার যে ধরন, সেই সমস্ত ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা আমাদের প্রথম বিবেচনায় রাখতে হবে। দ্বিতীয় বিবেচনায় রাখতে হবে যে বাংলাদেশ এই তালিকায় কেন। কোনো সন্দেহ নেই যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার, দুঃখজনক ব্যাপার, উদ্বেগের ব্যাপার। ব্যাপার এখানে যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন তাদের জন্য যেমন উদ্বেগের, বাংলাদেশে যারা বসবাস করছেন তাদের জন্য উদ্বেগের, সরকার দূতাবাস যারা আছেন তাদের জন্য উদ্বেগের, এবং জিনিসটা মোটেই কোনো ভালো কিছু নয় বাংলাদেশের মানুষের জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের তালিকাতে আসে কেন বা আসলো কেন? এই ধরনের তালিকায় আসে বা তালিকা করে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একান্তই নিজস্ব নীতি। বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের অভিবাসন বিষয়ে যে নীতি, যে কঠোর নীতি, প্রথমত নীতিটা কি? নীতিটা হচ্ছে অভিবাসীদের তারা উৎসাহিত করবে না, এক নাম্বার। দ্বিতীয়ত কথা, যে সমস্ত অভিবাসীরা দক্ষ নয় সেই সমস্ত অভিবাসীদের ব্যাপারে তাদের অত্যন্ত নেতিবাচক অবস্থান, এবং যারা এইখানে যুক্তরাষ্ট্রে এখন অবৈধভাবে আছে, অবৈধভাবে আছে বলতে যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে তারা ফেরত পাঠাবে, এবং সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। এই জায়গাটিতে বাংলাদেশের তালিকায় নাম আসার ক্ষেত্রে যেটা আছে, যে ঘোষিতভাবে আমরা একটা সংখ্যা জানি যে ওভার স্টে করা, অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তার যতদিন বৈধভাবে থাকার সুযোগ ছিল তারপরে থাকা, এরকম মানে থেকে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা অনেক অনেক, মানে অনেক। এখন এই যে থেকে যাওয়া অনেক, বাংলাদেশের জন্মের পর থেকেই এই যে থেকে যাওয়া বা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আসা, এটাকে সরকারিভাবে ঘোষণা দিয়ে হয়তো উৎসাহিত করা হয়নি, কিন্তু কখনো নিরুৎসাহিত করা হয়নি, এবং এই জায়গাটিতে যত রকম ভাবে সাহায্য সহায়তা করা যায় সেটা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে যে সমস্ত মানুষ বৈধভাবে আছেন তারা তাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এমনকি কোনো কিছুই নয়, কিন্তু বাংলাদেশের মানুষ তারা যখন যুক্তরাষ্ট্রে আসেন, B1 B2 ভিসা নিয়ে আসেন, এসে যখন থেকে যেতে চান না, সেইটা থেকে যাওয়ার ক্ষেত্রে কিভাবে থেকে যাওয়া যায় এরকম এখানে সহায়তা করার জন্য বহু মানুষ আছেন। এই প্রক্রিয়াতে বহু মানুষ এখানে থেকে গেছেন, এবং এই যে থেকে যাওয়া, এই থেকে যাওয়াটা ডেমোক্রেট সরকার যখন থাকে তখন এই থেকে যাওয়াটা বা অভিবাসীদের ব্যাপারে এক ধরনের সহানুভূতি থাকে, এক ধরনের উৎসাহ দেওয়া হয়। আর রিপাবলিকানদের, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান সরকার, তারা এই অভিবাসীদের বিষয়ে অত্যন্ত কঠোর। তারা এই অভিবাসীদের চায় না, তারা চায় না যে এই মানুষগুলো এখন যুক্তরাষ্ট্রে আসুক। বাংলাদেশ কি চায়, বাংলাদেশ দূতাবাস কি চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা চায় না। সেই যে না চাওয়ার ব্যাপারটা, সেই না চাওয়ার ব্যাপারটাতে অতীতে যে কাজগুলো কখনো করা হয়নি, বর্তমানে ট্রাম্প প্রশাসন সেই কাজগুলো করছে। যেমন বাংলাদেশিদের মোট যত বাংলাদেশি আছেন যুক্তরাষ্ট্রে, এই বাংলাদেশিদের একটা তালিকা করা হয়েছে, এবং সেই তালিকায় দেখা যায় 55% উপরে, প্রায় 56% বাংলাদেশি যুক্তরাষ্ট্র সরকারের সুযোগ সুবিধা নিয়ে, অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার তার এখানকার মানুষদের যে সমস্ত সুযোগ সুবিধা দেয় সেই সুযোগ সুবিধার উপরে ভর করে এখানে থাকা বাংলাদেশিদের সংখ্যা 55 বা 56%। এই অবৈধভাবে, অর্থাৎ ওভারস্টে করা, যুক্তরাষ্ট্র সরকারের উপরে নির্ভরশীল, এই তালিকা করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো কাজ করেছে। একদম পরিষ্কার করলেন। হ্যাঁ, জি, শেষ করুন। আরেকটা বিষয় কাজ করে, সেটি হচ্ছে কোন দেশের নাগরিকদের সেই দেশে, যুক্তরাষ্ট্রের মতো একটা মত প্রকাশের স্বাধীন দেশে, কোন দেশের নাগরিকরা কি ধরনের আচার আচরণ, জীবন যাপন, অপরাধ প্রবণতার সাথে সম্পৃক্ত, সেই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেই সমস্ত বিষয় দেখা হয়। এই পুরো কার্যক্রমের সঙ্গে কিন্তু এই যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকারের কাছে জানতে চায় না, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ দূতাবাসের কাছে এই সমস্ত নীতি করার আগে জানতে চায় না। এই জায়গাটিতে আমাদের কোনো কিছু করার থাকে না, কিন্তু গত কিছুদিন ধরে বিশেষ করে ট্রাম্প প্রশাসন যে কার্যক্রমগুলো নিচ্ছে, সেই জায়গাটিতে প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে, একদম প্রতিটি ঘটনার সময়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের, ট্রাম্প প্রশাসনের সর্বস্তরের
লোকজনের সঙ্গে, কর্মকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আমরা আলোচনা করছি, মিটিং করছি। তারা যে সমস্ত বিষয় বাংলাদেশের কাছ থেকে চায় এবং বাংলাদেশের পক্ষে যে সমস্ত কাজ করা সম্ভব সেই কাজগুলো বাংলাদেশ সহায়তা দিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে আছে, আইস যাদেরকে ধরছে এবং ডিটেনশন ক্যাম্পে রাখছে, তাদেরকে কোন দেশ কত দ্রুত ফেরত নেয়ার ক্ষেত্রে সহায়তা করলো, এই ধরনের তালিকার ক্ষেত্রে সেটাও একটা ক্রাইটেরিয়া, এবং সেই জায়গাটিতে বাংলাদেশ একটা সন্তোষজনক জায়গাতে আছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুবই হৃদ্যতাপূর্ণ অবস্থায় আছে, কিন্তু যুক্তরাষ্ট্র সরকার এবং সরকারের যে নানাবিধ এজেন্সি, নানাবিধ উইং আছে, সেই উইংগুলো স্বাধীনভাবে কাজ করে। সেই স্বাধীনভাবে কাজ করতে গিয়ে তারা এই অভিবাসন নীতি, বর্তমান সরকারের অভিবাসন নীতি অনুযায়ী এই তালিকাগুলো করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের পক্ষ থেকে একদম পরিষ্কার করে আপনি বলেছেন এবং আলোচনাও চলছে, সেটাও জানালেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কারণ ট্রাম্প যখন নির্বাচনে অংশ নেয় তখন তার ইশতেহারে কথাটা ছিল ইমিগ্রেশনের ব্যাপারে তিনি খুবই স্ট্রিক্ট ছিলেন এবং মেক আমেরিকা গ্রেট এগেইন এই ক্যাম্পেইনে বারবার আসলে এই পয়েন্টটা থেকে হাইলাইট করছিলেন। কাজেই সেই জায়গা থেকে তারা এই কাজটা করেছেন তাদের নিজস্ব নীতির উপরে, এবং প্রত্যাশা থাকবে হয়তো বাংলাদেশ তাদের দাবির জায়গাটা খুব চমৎকার করে প্রকাশ করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং দুঃখ প্রকাশ করছি জনাব এম এ আজিজ, আপনার একটা মন্তব্য নিতে পারলে ভালো হতো, কিন্তু একেবারে সময়টা শেষ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে কথা হবে। দর্শক, এই ছিল আজকের ৭১ জানুয়ারি। আগামীকাল আবারও দেখা হবে, আমাদের সঙ্গে থাকবেন।